বন্ধুরা, ইউনাইটেড নেশনে প্রথমবারের মতো তুর্কিকে তার নিজের ভাষায় জবাব দিয়েছে ভারত, যখন তুর্কি ইউনাইটেড নেশনে স্থায়ী সদস্য পদের দাবি তোলে, এই বলে যে মুসলিম দেশগুলোর মধ্য থেকেও অন্তত একজনকে স্থায়ী সদস্য হতে হবে। এই দাবিকে ওআইসি সমর্থনও করেছিল, কিন্তু ভারত পরিষ্কার জানিয়ে দেয় ধর্মের ভিত্তিতে ইউনাইটেড নেশনে আসন বন্টন করা উচিত নয়। এবার ভারত তুর্কিকে আর একটা বড় ধাক্কা দিল। আসলে সম্প্রতি তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইউনাইটেড নেশনের সাধারণ অধিবেশনে আবারও কাশ্মীর ইস্যু উত্থাপন করেছেন। এটা প্রথমবার নয়, এরদোগান এর আগেও বহুবার আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের পক্ষ নিয়ে কাশ্মীরের প্রসঙ্গ তুলেছেন, কিন্তু এবার ভারত শুধু বিরোধিতা করেনি, বরং পাল্টা আঘাত এনেছে। আর সেটাও তুর্কির সবথেকে সেনসিটিভ ইস্যু, সাইপ্রাস বিতর্ক। আসলে পাকিস্তান যখনই ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে মুখ খোলে, তুর্কি তাকে সমর্থন করে। এরদোগান নিজেই পাকিস্তানের ভাষায় কথা বলেন এবং বারবার কাশ্মীরকে বৈশ্বিক ইস্যু বানাতে চান। ভারত বরাবরই বলেছে কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, এতে তৃতীয় কোনো পক্ষের ভূমিকা নেই। কিন্তু তুর্কি যখন বারবার সীমা লঙ্ঘন করে ভারতের বিরুদ্ধে কথা বলে, তখন এবার ভারতও জানিয়ে দিয়েছে যে সে চুপ করে বসে থাকবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্যার শুক্রবার বলেন, ভারত এখন তুর্কিকে সেখানে আঘাত করবে যেখানে ওদের সবচেয়ে বেশি ব্যথা, আর সেটা হলো সাইপ্রাস। এখন দরকার বোঝা সাইপ্রাস বিতর্ক আসলে কি। দেখুন, সাইপ্রাস ভূমধ্য সাগরে একটা ছোট্ট দ্বীপ। একসময় একটাই দেশ ছিল, কিন্তু 1974 সালে সিচুয়েশন খারাপ হয়ে যায়। তখন গ্রিস সমর্থিত একটা দল চেষ্টা করে সাইপ্রাসকে গ্রিসের সঙ্গে যুক্ত করতে। তুর্কি দাবি তোলে উত্তর সাইপ্রাসে বসবাসকারী তুর্কি বংশোদ্ভূত মানুষরা হুমকির মুখে। তাদের রক্ষা করার নামে তুর্কি সেনা পাঠিয়ে দেয়। তো তারপর থেকেই দ্বীপটা দুই ভাগে বিভক্ত। দক্ষিণ সাইপ্রাস থাকে গ্রিক বংশোদ্ভূতদের হাতে এবং পুরো বিশ্ব একে রিপাবলিক অফ সাইপ্রাস হিসেবে স্বীকৃতি দেয়। আর উত্তর সাইপ্রাস তুর্কি দখলে যায়, যেখানে তুর্কি বংশোদ্ভূতরা বসবাস করে। আন্তর্জাতিকভাবে উত্তর সাইপ্রাসকে একমাত্র তুর্কি স্বীকৃতি দেয়, বাকি বিশ্বটাকে অবৈধ দখল বলে মানে। এই কারণে আজ এই অঞ্চল বিতর্কিত। ভারত ইস্যুতেই তুর্কিকে কড়া জবাব দিল। যখন এরদোগান কাশ্মীরের প্রসঙ্গ তুলছিলেন, তখনই ভারত সাইপ্রাসের প্রসঙ্গ তুলে তাকে আয়না দেখিয়ে দিল। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর স্যার ইউনাইটেড নেশনের সাধারণ অধিবেশনের সময় সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী কম্বোসের সঙ্গে সাক্ষাৎ করেন। এই মিটিং এ জয়শঙ্কর স্যার পরিষ্কার বলেন, ভারত সাইপ্রাসের সার্বভৌমত্ব, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করে। ভারত আরো জানায়, সাইপ্রাস বিতর্কের সমাধান জাতিসংঘের কাঠামো এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী হওয়া উচিত। এই বক্তব্য আসলে সরাসরি তুর্কিকে বার্তা। ভারত জানিয়ে দিল, যদি তুর্কি পাকিস্তানের সঙ্গে থেকে বারবার কাশ্মীরের প্রসঙ্গ তোলে, তবে ভারতও সাইপ্রাস ইস্যুতে বিশ্বমঞ্চে তুর্কির মুখোশ খুলে দেবে। এই বৈঠকের পর জয়শঙ্কর স্যার সোশ্যাল মিডিয়া এক্সেও লেখেন, ভারত এবং সাইপ্রাসের মধ্যে মজবুত সম্পর্ক রয়েছে এবং ভারত সবসময় সাইপ্রাসকে তার সমস্যার সমাধানে সমর্থন করবে। সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী কম্বোসও ভারতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভারত সবসময় সাইপ্রাসের পাশে থেকেছে এবং আন্তর্জাতিক আইনকে সমর্থন করেছে। তিনি আরো জানান, শীঘ্রই তিনি ভারত সফরে আসবেন এবং দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় করবে। এদিকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর স্যার ইউনাইটেড নেশনের ফোরামেও বক্তব্য রেখেছেন। ইতিমধ্যেই ভারতের প্রতিনিধি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের 27 মিনিটের বক্তব্যকে মাত্র 4 মিনিটে কড়া জবাব দিয়ে বিশ্বমঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন। এখন আশা করা হচ্ছে যে জয়শঙ্করও পাকিস্তানের মুখোশ উন্মোচন করে বিশ্বকে সত্য দেখাবেন। বিশেষ করে যেহেতু তুর্কির প্রেসিডেন্ট আবার কাশ্মীর প্রসঙ্গ তুলেছেন, জয়শঙ্করের উচিত হবে জাতিসংঘের মঞ্চেই সাইপ্রাস ইস্যুটি জোরালোভাবে তোলা। ভারত সাইপ্রাস সম্পর্কের ইতিহাসও যথেষ্ট পুরনো এবং আস্থাপূর্ণ। দুই দেশ বহু আন্তর্জাতিক ইস্যুতে একই দৃষ্টিভঙ্গি ভাগ করে। ভারত সবসময় সাইপ্রাসের সার্বভৌমত্ব এবং ঐক্যের সমর্থক। অন্যদিকে সাইপ্রাসও ভারতের পাশে থাকে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি কিংবা নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে ভারতের সদস্যপদ, অর্থনৈতিক এবং কৌশলগত ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক ভালো। সাইপ্রাস ভারতের উচ্চাকাঙ্ক্ষী জাহাজ নির্মাণ প্রকল্পে 10,000
1000 কোটি টাকার বিনিয়োগ করার পরিকল্পনা করছে। ভবিষ্যতে প্রতিরক্ষা খাতেও ভারত থেকে হাতিয়ার কিনতে পারে সাইপ্রাস, যা তুর্কির ওপর প্রেসার ক্রিয়েট করবে। তো ভারত ইতিমধ্যেই এভাবে আজারবাইজানকে ব্যালেন্স করছে, যেখানে ভারত আর্মেনিয়াকে হাতিয়ার দিয়ে আজারবাইজানের ওপর প্রেসার ক্রিয়েট করছে। তো একই কৌশল তুর্কির বিরুদ্ধেও ভারত নিতে পারে। এদিকে জাতিসংঘ থেকে আরো কিছু বড় খবর বেরিয়ে এসছে। রাশিয়া এবং চীন ইরানের ওপর থেকে স্যাংশন তুলে নেওয়ার দাবি জানিয়ে জাতিসংঘে প্রস্তাব এনেছিল, কিন্তু সেই রেজলিউশন আটকে দেওয়া হয়েছে। ভারতের আগে আমেরিকাকে পরিষ্কার বলেছিল, যদি আমেরিকা চায় যে ভারত ভবিষ্যতে রাশিয়া থেকে তেল আমদানি কমা, তবে আমেরিকার অবশ্যই ইরান এবং ভেনেজুয়েলার মতো দেশের ওপর থেকে স্যাংশন তুলে নিতে হবে। যদিও এখন রাশিয়া এবং চীন যে প্রস্তাব এনেছিল তা ব্লক হয়ে গেছে। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুও জাতিসংঘে বক্তব্য রাখে, যা বিশ্ব জুড়ে মনোযোগ কেড়েছে। যদিও বক্তব্যের আগে অনেক দেশের প্রতিনিধি সভা থেকে বেরিয়ে প্রতিবাদ জানায়, কিন্তু তারপরও নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে দারুণ জোরালো বক্তব্য দেন। এবার আসি ভারতের স্থায়ী সদস্য পদের প্রসঙ্গে। জাতিসংঘের মঞ্চে এবারও বহু দেশ ভারতের স্থায়ী আসনের দাবি তুলেছে। জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকেও এই ব্যাপারে ইতিবাচক বক্তব্য এসছে। স্ক্রিনে আপনারা টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেলের রেফারেন্স দেখতে পাচ্ছেন, যেখানে জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি ভুটানের প্রধানমন্ত্রীও সংস্কারের দাবি তুলেছেন এবং বলেছেন ভারতকে স্থায়ী সদস্য পদ দিতে হবে। ভুটান বহু বছর ধরে দাবি জানিয়ে আসছে, যা ভারত ভুটানের দৃঢ় সম্পর্ক প্রমাণ করে। শুধু ভুটান নয়, আরো বহু দেশই ভারতের স্থায়ী সদস্য পদের পক্ষে কথা বলছে। ভারত ইতিমধ্যেই G4 দেশগুলোর সঙ্গে অর্থাৎ জার্মানি, জাপান, ব্রাজিল এবং ভারত একটা বৈঠক করেছে স্থায়ী সদস্য পদ প্রসঙ্গে। তো বন্ধুরা, আজকের মতো এতটাই। আপনাদের মতে ভারত কি জাতিসংঘের মঞ্চে সাইপ্রাস ইস্যুটা তোড়জোড়ের সঙ্গে তুলবে নাকি না? আর হ্যাঁ, ভালো করে পুজো কাটান সকলে। সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।